স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাবো শিরোনামগুলো। অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক এমপি বদির বিচার শুরু, চট্টগ্রামের আদালতে অভিযোগ গঠন। নরসিংদীতে পারিবারিক কলহে স্ত্রীসহ ৩ জনকে খুন, টাঙ্গাইলে দম্পতি হত্যায় ৬ জনের ফাঁসির আদেশ। দেশে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যু, আরও ৩১ জনের প্রাণহানি, ১,৪৭৬ নতুন রোগী শনাক্ত। ভাঙনে বিলীন শিমুলিয়া ঘাট এলাকার ১/৩ ঝুঁকিতে পড়েছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলো। চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল আজ শুনানি শেষে অভিযোগ গঠন করে মামলাটির বিচার শুরুর আদেশ দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আব্দুর রহমান বদি। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে ১৭ই ডিসেম্বর দুদকের তৎকালীন উপপরিদর্শক আব্দুল কালাম আজাদ নগরীর ডবলমুরিং থানায় এই মামলা দায়ের করেন। তার বিরুদ্ধে ৫৬,১১,৫০০ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বাইরে ৭৯,৩৭,৭৯৭ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়। ওই সময় আব্দুর রহমান বদি টেকনাফ পৌরসভার মেয়র ছিলেন। চার্জ গঠন হওয়ায় আগামী ১৫ই অক্টোবর থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন বদির আইনজীবী রফিকুল ইসলাম। ওনার বিরুদ্ধে অপরাধটা ছিল উনি নাকি ওনার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রেখেছেন। আসলে উনি একজন জনপ্রিয় নেতাকে জেল হাজতে পুঁতে রাখার জন্য একটা মুখ্য উপায় হিসাবে এই মামলাটা করেছিল। দুর্নীতির আলাদা দুটি মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত কর্মচারী আফজাল হোসেনকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের প্রধান কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এর আগে আফজালকে ২ মামলায় ১০ দিন করে মোট ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২৬ আগস্ট আফজাল আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আফজাল ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে গত বছরের ২৭ জুন পৃথক দুটি মামলা করে দুদক। একটি মামলায় অবৈধভাবে অর্জিত ২৬৩,৭৬,০০,০০০ টাকা পাচারের অভিযোগ আনা হয়। আরেকটি মামলায় আফজালের বিরুদ্ধে ২০,৭৪,৩২,০৩২ টাকা পাচারের অভিযোগ আনা হয়। এছাড়া ৪,৭৯,৩৪,৪৪৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। দুর্বৃত্তের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় আনা হয়। এদিকে ইউএনও ওয়াহিদা খানম এখন অনেকটাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ জাহেদ হোসেন আরও জানান, ২-১ দিনের মধ্যে ওয়াহিদাকে কেবিনে স্থানান্তর করা হবে। ওয়াহিদা তার ডান হাতের কনুই পর্যন্ত নাড়াতে পারছেন বলেও জানান তিনি। এছাড়া খেতে পারছেন শক্ত খাবার। দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে গত ২রা সেপ্টেম্বর গভীর রাতে হামলা হয় ইউনো ওয়াহিদা খানম ও তার বাবার উপর। এর পরের দিন থেকেই তিনি ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নরসিংদীর শিবপুরে দাম্পত্য কলহের জেরে স্ত্রীসহ ৩ জনকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। অভিযুক্ত বাদল মিয়াকে আটক করেছে পুলিশ। নিহত বাকি ২ জন হলেন তাদের বাড়ি মালিক ও তার স্ত্রী। পরিবার নিয়ে শিবপুরের ভাড়া বাসায় থাকেন কাঠমিস্ত্রি বাদল মিয়া। রোববার ভোরে স্ত্রী নাজমা বেগমের সঙ্গে ঝগড়া হয় তার। এক পর্যায়ে স্ত্রী ও তার আগের পক্ষের ছেলেকে কুপিয়ে জখম করেন বাদল। তাদের চিৎকারে বাড়ি মালিক তাজুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগম এগিয়ে এলে কোপানো হয় তাদেরও। পরে বাদলকে পিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী।
আমার আব্বা আর আমার মায়ের বাইরে বাড়িছে পরে আমার আব্বার অনেক টিকাই দিচ্ছে, মায়েরও দিচ্ছে, তারপরে আবার আমার বোন বাড়িছে বাসাইতে, আমার বোনেরও গাই দিচ্ছে। হাতের থেকে একটা ছুরি আনিয়েছি, নিয়ে আবার বাড়ি গেছি, বাড়ি দিয়ে আবার আমার মারা নিয়ে গেছি হাসপাতালে, লয়ে গিয়েছে, গিয়ে ওদের পুত্র নিতে নিতে মারা গেছে। আমি এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং এই 9 বছর ফাঁসি দাবি করি। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাজমা বেগম ও মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান বাড়ি মালিক তাজুল ইসলামও। অভিযুক্ত বাদল মিয়াকেও হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। যে আহত করেছে সে এখন চিকিৎসাধীন আছে, যেহেতু সে আহত, ডাক্তার বলছে তাকে ঘুম পাড়ানোর জন্য ওষুধ দেওয়া হয়েছে, তার সাথে আপাতত কথা বলা যাবে। তার জ্ঞান ফিরলে বা সে সুস্থ হলে পুরোপুরি তাকে জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্যটা বের হবে। তবে আমাদের প্রাথমিক ধারণা হয়তো পারিবারিক কলহের কারণেই ঘটনাটা ঘটে থাকতে পারে। বাদল মিয়ার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। 8 বছর আগে স্বামী ছেড়ে যাওয়া নাজমা বেগমকে বিয়ে করেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টাঙ্গাইল স্কুল শিক্ষক অনিল কুমার দাস ও তার স্ত্রী কল্পনা রানীকে হত্যার দায়ে সৎ ভাই স্বপন সহ 6 জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় দেন। রায়ে আদালত বলেছে, সম্পত্তি আত্মসাতের জন্য এই লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটায় আসামিরা। টাঙ্গাইলের রসুলপুরের অনিল কুমার দাস ও তার স্ত্রী কল্পনা রানী 2017 সালের 26 জুলাই খুন হন। পরে বাড়ির পাশের সেফটি ট্যাঙ্কের ভেতরে পাওয়া যায় তাদের মরদেহ। আদালত জানিয়েছে, স্বপন ও তার বন্ধুরা স্কুল শিক্ষক অনিলকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দেয়। না দিলে অনিল ও কল্পনাকে হত্যা করে লাশ গুম করে 6 আসামি। 3 বছর পর 5 আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করল আদালত। সাথে সাথে জামিনে থাকা আরেক আসামিকেও কারাগারে পাঠানো হয়েছে। 6 আসামির ফাঁসির রায়ে সন্তুষ্টি জানিয়েছে পরিবার। আজকের রায়ে সন্তুষ্ট এবং এই রায় যেন দ্রুত কার্যকর হয়, তাহলে আমার বাবা মার আত্মার শান্তি পাবে। আসামিদেরকে 302 এবং 34 দ্বারা দোষী সাব্যস্ত করে অনিল মাস্টারকে হত্যা করার জন্য মৃত্যুদণ্ড এবং অনিল মাস্টার স্ত্রী কল্পনা রানীকে হত্যার জন্য মৃত্যুদণ্ড। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে আসামি পক্ষ। আমরা এটার বিরুদ্ধে রায়ের নকল প্রাপ্ত হইয়া আমরা উচ্চ আদালতের আশ্রয় গ্রহণ করব এবং এই রায়ে আমরা ক্ষুব্ধ। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য রায়ের নথি যাবে হাইকোর্টে। 1 মাসের মধ্যে আপিল করতে হবে আসামিদের। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধ 5 জনের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে, তবে তারা শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক আবাসিক সার্জন ডাক্তার পার্থ শঙ্কর পাল। সকালে হাসপাতালের বাইরে এসব তথ্য জানান তিনি। পার্থ শঙ্কর পাল বলেন, দগ্ধ 5 জনের সবাই এখনও আইসিইউতে আছেন। প্রত্যেকের শ্বাসনালী পুড়ে যাওয়ায় যে কোনো সময় অবস্থা খারাপের দিকে যেতে পারে বলেও জানান তিনি। সবাইকে দেয়া হচ্ছে অক্সিজেন সাপোর্ট। হাসপাতালের বাইরে সকাল থেকে অপেক্ষা করছেন দগ্ধ এই রোগীদের স্বজনরা। অনেকেই এখনও কাঁদছেন, করছেন আহাজারি। এদিকে দগ্ধ 37 জনের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার হাইকোর্টের আদেশ আজ স্থগিত করেছে চেম্বার জজ আদালত। পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি 1 ডিসেম্বর। নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন 37 মুসল্লি। এ পর্যন্ত মারা গেছেন 31 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1 জন। কিছুটা ইমপ্রুভ করতেছে, কিন্তু যেহেতু শ্বাসনালী আসলে পুরো থাকে, এই সমস্ত পেশেন্টগুলি অনেক সময় হঠাৎই খারাপ হয়ে যায়। আমরা তো চেষ্টা করতেছি যে 5 জনই যাতে আমাদের বাঁচার জন্য বাঁচে, আমরা হায়েস্ট চেষ্টা করতেছি। 24 ঘন্টায় করোনায় আরও 31 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 4733 জন। 12,999 নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 1476 রোগী। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় দেশে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.35। সাম্প্রতিক কালের মধ্যে সর্বনিম্ন শনাক্তের হার। সুস্থ হয়েছে আরও 2,372 জন। এ নিয়ে মোট সুস্থ 2,40,643 জন। দেশে এ পর্যন্ত শনাক্ত করোনা রোগী 3,37,520 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.40।
ঢাকা ৫ ও নওগাঁ ৬ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। ঢাকা ৫ আসনে সালাউদ্দিন আহমেদ এবং নওগাঁ ৬ আসনে শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম বিএনপির মনোনয়ন পেয়েছেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের ভার্চুয়াল সাক্ষাৎকারের একদিন পর রোববার প্রার্থী চূড়ান্ত করা হয়। তফসিল অনুযায়ী ঢাকা ৫ এবং নওগাঁ ৬ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ ১৭ই অক্টোবর। ঢাকা ৫ আসনে হাবিবুর রহমান মোল্লা ও নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা যাওয়ার আসন দুটি শূন্য হয়। ৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার সহ সব উপনির্বাচনে অংশ নেওয়ার কথা জানায় বিএনপি। ওই দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, করোনার কারণে যশোর ও বগুড়ার উপনির্বাচনে গিয়েও সরে দাঁড়ায় বিএনপি। স্বাস্থ্যবিধি মেনে এখনও সীমিত আকারে সাংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছে আওয়ামী লীগ। তবে করোনার কারণে যেসব কাজ থেমেছিল সেগুলো দ্রুত শেষ করা হচ্ছে। এই পরিস্থিতিতেই 15ই সেপ্টেম্বরের মধ্যে ঢাকা মহানগর ও 4টি সহযোগী সংগঠন পূর্ণাঙ্গ কমিটির খসড়া জমা দিচ্ছে। সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে 47টি জেলা। করোনা সতর্কতায় 6 মাস বন্ধ ছিল সাংগঠনিক কর্মসূচি। 2 সেপ্টেম্বর স্বাস্থ্যবিধি মেনে কর্মকাণ্ড শুরুর নির্দেশনা দেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে স্বাভাবিক হচ্ছে রাজনৈতিক কার্যালয়। 4টি সহযোগী সংগঠন খসড়া কমিটিও জমা দিয়েছে। সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন জেলার নেতারা। ত্যাগী, সাহসী, দুঃসময়ের যারা নীতি আদর্শের সাথে কমিটির দীর্ঘদিন সেই বিষয়টির দিকে নজর রেখেই তো কমিটি করার কথা বলা হয়েছে। সেই বিবেচনায় এগুলো কাজ করব এবং আমরা আশা করতেছি এই মাসের ভিতরে সেই কাজগুলোকে আমরা শেষ করতে পারব। তবে তাড়াহুড়ো করতে চায় না কেন্দ্রের নেতারা, কারণ শাহেদ ও পাপিয়া কাণ্ডের পর অনেক বেশি সতর্ক আওয়ামী লীগ। তাড়াহুড়া করে নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কমিটি ভেতরে যদি কোনো আগাছা প্রবেশ করার সুযোগ পায়, তার চাইতে বরং দুদিন দেরি হয়েও যদি একটা নিষ্ক্লুষ এবং একটা নির্ভেজাল কমিটি দাঁড় করানো যায়, অধিকতর পাওয়া হবে। এ মাসেই কার্যনির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। হতে পারে প্রেসিডিয়াম বৈঠকও। আলোচনা আসতে পারে আমাদের দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার যা যা করার করছে এবং আগামীতে কঠোরভাবে সেটা পালন করে যাবে। দলের নেতা যদি এতে কোনো ধরনের ইনভলভ হয়, তাকে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। নীতি নির্ধারকরা জানান, দলীয় কার্যক্রম শুরুর পাশাপাশি শুদ্ধি অভিযানও জোরদার করা হচ্ছে। আমাদের দলের কোনো নেতা ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তখন কোভিড-19 কারণে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কূটনৈতিক দক্ষতা দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলেছে সরকার। ভিডিও কনফারেন্সে ভারতীয় ঋণের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ভারত বাংলাদেশ পারস্পরিক উন্নয়ন এগিয়ে নিতে দুদেশ পরস্পরের সহায়ক। সভায় অনলাইনে যোগ দেন ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের। ৭৫ পরবর্তী দুঃসময়ে শেখ রেহানা দলের নেতাকর্মীদের পাশে ছিলেন বলেও জানান তিনি। ভারতের সাথে বৈরিতার সম্পর্ক রেখে আমাদের পারস্পরিক উন্নয়ন সম্ভব নয়, যে কারণে শেখ হাসিনা সরকার দূরদর্শিতা নিয়ে এই বিষয়টির সমাধানে এগিয়ে আসেন এবং আমাদের দীর্ঘদিনের প্রত্যাশিত সীমান্ত যে বিরোধ, সেখানে যে বাস্তবায়ন, সে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সব ধরনের ব্যাটারি বা যন্ত্রচালিত রিক্সা ও ভ্যান নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলেনুর তাপস। এ ধরনের যানবাহন সড়কে পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সকালে নগর ভবনে রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ি, ঘোড়ার গাড়ি নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে হুঁশিয়ারি দেন মেয়র। তিনি বলেন, নিবন্ধনের আওতায় আনার অর্থ অযান্ত্রিক যানবাহনকে নিয়ন্ত্রণের আওতায় আনা। ডিএসসিসি সূত্র বলছে, দক্ষিণ ঢাকায় প্রায় 5 লাখ অযান্ত্রিক যানবাহন রয়েছে। এর মধ্যে নিবন্ধনের আওতায় আনা হবে 2 লাখ।
আমাদের শর্ত পালন সাপেক্ষে আমরা নিবন্ধন দিব এবং সেই নিবন্ধনের আওতায় যারা আসবেন তারাই শুধুমাত্র এই যানবাহনগুলো ঢাকা শহরে পরিচালিত করতে পারবেন বা চালাতে পারবেন। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম। চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনলাইনে শুরু হবে একাদশ শ্রেণীর ক্লাস, আর 1 অক্টোবর বাজারে একাদশ শ্রেণীর পাঠ্য বই বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুললে স্বাভাবিক ক্লাস শুরু হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এবার 3 ধাপে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করে। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে 16,90,523 জন। করোনা পরিস্থিতির কারণে 9 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত চলে ভর্তির আবেদন প্রক্রিয়া। পদ্মার রুদ্ররূপ মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। 29 একরের ঘাটের 1/3 ইতোমধ্যে হারিয়ে গেছে নদীতে। অব্যাহত ভাঙনে ঝুঁকিতে পড়েছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA বলছে, ভাঙন রোধে বালু ভর্তি জিও ও টিউব ব্যাগ ফেলা হচ্ছে। স্থানীয়রা বলছেন, প্রথম দফা ভাঙনের পর পদক্ষেপ নিলে এমন অবস্থা হতো না। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট ভাঙন, যার প্রথম দফা শুরু হয়েছে 28 জুলাই। বিলীন হয় সবচেয়ে বড় রোরো ফেরিঘাট। এরপর পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে ভাঙন দেখা দেয় 31 জুলাই। আর 6 আগস্ট পদ্মার পেটে বিলীন হয়ে যায় 4 নম্বর ফেরিঘাট। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শিমুলিয়া, মুন্সিগঞ্জ। ট্রাকে 30 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করলো ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCB। সপ্তাহে শুক্র ও শনিবার ছাড়া 1 অক্টোবর পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি চলবে। বাণিজ্যমন্ত্রী বলছেন, আগামী মার্চের মধ্যে 75,000 টন পেঁয়াজ আমদানি করা হবে। এজন্য ভারতের পাশাপাশি খোঁজা হচ্ছে বিকল্প বাজার। কিছুদিন ধরে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 65 টাকায়। এ অবস্থায় খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করলো TCB। প্রথম দিনে কম দামে পেঁয়াজ কিনতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। মাত্র 30 টাকা দরে পেঁয়াজ কিনে সন্তুষ্ট ক্রেতারা। বাজার তো দাম বেশি, এন তো কম, এই কথা কিনলাম। সব জায়গায় অভাব, এই জন্য এই কম দামে পাইয়া আমরা এই তৈল, তারপর ডাইল, পেঁয়াজও আছে, আমরা খুব কম দামে খুব উপকৃত হয়েছি। ভালো রেসপন্স মানুষের ভিতরে সারা আছে এবং আমরা তাদের চাহিদা মতো পণ্য সরবরাহ করতে পারছি। বাণিজ্যমন্ত্রী জানালেন, এবার বেশ সতর্ক রয়েছে সরকার। প্রতি মাসে TCBর মাধ্যমে 15,000 টন পেঁয়াজ আমদানি করা হবে। এছাড়া ভারত নির্ভরতাও কমিয়ে আনা হবে। ইন্ডিয়া ছাড়াও বলা তো যাবে এই জায়গাতে আমরা টার্কি, ইজিপ্ট এগুলো ধরে বসে আছি, চায় না। গতবারের অভিজ্ঞতা তো আমাদের এখন কাজে লাগা হয়ে যাচ্ছে। টার্কি করার সুযোগ আছে, কিন্তু একটু দাম বেশি পড়বে ভালো। তারপরে ওয়াটার কিছু মার্কেট তো আমাদের নলেজে রাখতেই হবে, আমাদের স্টোর করতেই হবে। সব রকম ভাবেই চেষ্টা করছে। TCBর তথ্য মতে ঢাকায় 40টি সহ সারা দেশে মোট 275টি জায়গা থেকে পেঁয়াজ কেনা যাবে। এছাড়া 80 টাকা লিটারে সয়াবিন তেল, 50 টাকা কেজিতে মসুর ডাল ও চিনি বিক্রি করা হচ্ছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিলারদের অনীহার কারণে সময় বাড়িয়েও বোরো মৌসুমের ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না। সরকারের বেঁধে দেওয়া দামের সঙ্গে বাজারের দামের পার্থক্য থাকায় চাল দিতে অনীহা মিলারদের। সরকারিভাবে চাল সংগ্রহ অভিযান শেষ হওয়ার কথা সেপ্টেম্বরের 1 তারিখে, কিন্তু লক্ষ্যমাত্রা অর্জিত না হয় আরও 15 দিন অতিরিক্ত সময় দেয় সরকার। অতিরিক্ত সময় শেষ হতে আরও 2 দিন বাকি থাকলেও চাল দিচ্ছেন না মিলাররা। খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে 9 সেপ্টেম্বর পর্যন্ত 8,31,000 মেট্রিক টন ধান চাল সংগ্রহ হয়েছে। মিল মালিকরা বলছেন, ধান চালের বাজার দর বেড়ে যাওয়ায় কেজি প্রতি 4 থেকে 5 টাকা লোকসান গুনতে হয় তাদের। তবে নির্ধারিত সময়ের মধ্যে চাল সংগ্রহের জন্য মিলারদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান জেলা খাদ্য কর্মকর্তারা। খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির এবার বোরো মৌসুমে 26 টাকা কেজি দরে ধান, 36 টাকা কেজিতে সিদ্ধ ও আতপ চাল সহ 21 লাখ মেট্রিক টন খাদ্যশস্য কেনার সিদ্ধান্ত নেয়। পরিবহন সংকটের একটা ব্যাপার থাকে। তার ধান সংগ্রহ যখন করে তাদের এখানে পরিবহন করে আনতেও তাদের একটা ব্যাপক খরচ ক্লিয়ার করতে হয়। এই মার্জিনটা তারা হয়তো ক্ষতির শিকার হচ্ছে বলে তারা এ ধরনের কথা বলছে। কারসাজি কিনা এটা আসলে বোঝার উপায় নেই। এই বাজারে মানে সকলের কথা যেটা তারা যেটা বলতে যাচ্ছে, হ্যাঁ আমরা চাপের মধ্যে আছি।
বিশ্বে করোনায় চিকিৎসাধীন আছেন ৭২,৬,০০০ মানুষ। মোট আক্রান্ত ২,৮৯,০০,০০০-এর বেশি। এ পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে ৯,২৪,০০০। ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় মারা গেছেন প্রায় ৫,০০০ মানুষ। এর মধ্যে ১,১১৪ জনই ভারতে। এশিয়ার জনবহুল দেশ ভারতে প্রকোপ বাড়ছে করোনার। শনিবার ওয়ার্ল্ডোমিটারের হিসাবে নতুন ৯৪,৪০০ আক্রান্ত নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৭,৫১,০০০ ছাড়িয়েছে। তবে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার বলছে, শনিবার ৯৭,০০০ মানুষে এই ভাইরাসটি মিলেছে। নতুন ১,১১৪ জন নিয়ে ভারতে প্রাণহানি ৭৮,০০০-এর বেশি। সেপ্টেম্বর মাসে এসে করোনার ভয়াবহতা কমেছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। ব্রাজিলে একদিনে প্রাণ গেছে ৮ শতাধিকের। যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ৭ শতাধিক। দুই দেশেই একদিনে আক্রান্তের সংখ্যা নেমেছে ৪০,০০০-এর নিচে। এদিকে ফ্রান্স, ইতালি ও স্পেনে বাড়ছে করোনার প্রকোপ। সংক্রমণ ঠেকাতে নতুন করে লকডাউনে না গিয়ে স্থানীয় পর্যায়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ফ্রান্স সরকার। দেশটিতে একদিনে ১০,০০০-এর বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাস। দ্বিতীয় দফা সংক্রমণ ধীরে ধীরে কমে আসায় ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলীয় সরকার। এদিকে সংক্রমণ বাড়ায় কড়াকড়ি আরোপের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ডে। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহানে কয়েক মাস বন্ধ থাকার পর স্বাভাবিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। শনিবার ১২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এর মধ্যে ৯৯ জনই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। বিস্তার রুখতে আরও ১ সপ্তাহ কড়াকড়ি বহাল থাকছে বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। জর্ডানের সবচেয়ে বড় সিরীয় শরণার্থী ক্যাম্পে করোনার বিস্তার রুখতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কা সরকারের কড়াকড়িতে শঙ্কায় বাংলাদেশের লঙ্কা সফর। কোয়ারেন্টাইনের দিন না কমানো, সফরের সদস্য সংখ্যা কমানো, অনুশীলনে কোভিড সতর্কতার কড়াকড়ি আরোপ করতে চায় সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। দুই বোর্ডের মধ্যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে প্রতিনিয়ত। বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয় বলছেন, আগামী ২ দিনের মধ্যে বিষয়গুলি চূড়ান্ত হবে। দীর্ঘদিন পর মাঠে ফেরা। বিসিবির চাওয়া ছিল বেশিরভাগ ক্রিকেটারকে ম্যাচের স্বাদ দেয়া। সেজন্য লম্বা এক বহর শ্রীলঙ্কায় পাঠানোর কথা ছিল। পাইপলাইনে থাকাদের পাঠানোর পরিকল্পনা ছিল এইচপির আওতায়। সময় যত গড়াচ্ছে ততই ফিকে হচ্ছে বিসিবির সেই চাওয়া। লঙ্কা ও বাংলাদেশ বোর্ড সমঝোতায় এসে নিয়মনীতি কিছুটা শিথিল করতে চেয়েছিল, তবে বাধা হয়ে দাঁড়িয়েছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। কোয়ারেন্টিন ১৪ দিনই করতে বলছে। সদস্য সংখ্যা সীমিত করা, অনুশীলনে বাধা নিষেধ বিসিবিকে ভাবাচ্ছে। সফরের কার্যক্রমে গতি কমিয়ে যোগাযোগ বাড়িয়েছেন কর্তারা। এখন এটা ১৪ দিন ওরা বলছে, শ্রীলঙ্কান হেলথ মিনিস্ট্রির যেটা অ্যাডভাইস, এবং একই সঙ্গে আগে যেটা ছিল যে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আমরা প্র্যাকটিস করতে পারবো, কিন্তু এখন সেটাতেও রেস্ট্রিকশন দিচ্ছে। শুধুই শ্রীলঙ্কান বোর্ডের কন্ট্রোলে না, ওদের মিনিস্ট্রি, আর্মি, অনেক ব্যাপার আছে, কাজে সেইগুলি এখন আরও আলাপ আলোচনার প্রেক্ষিত আছে। এত কিছুর পরেও সিরিজ পেছানো কিংবা স্থগিতের ভাবনা নেই বিসিবির। তাকিয়ে থাকছে লঙ্কান বোর্ডের দিকে। আশায় আছেন টাইগারদের সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার মতো পরিবেশ নিশ্চিত করার, সাথে সিরিজটাও হওয়ার। আপনি খেলতে চাচ্ছেন, কিন্তু খেলার পরিবেশটা তো থাকতে হবে। কাজে আমরা সেই পরিবেশটা ক্রিয়েট করার জন্য এবং ম্যাক্সিমাম যেন প্রিপারেশন নিয়ে আমরা খেলতে পারি, কারণ ৬ মাস ৭ মাস ম্যাচের বাইরে, সেক্ষেত্রে টেস্ট ম্যাচ খেলার আগে আমাদের সেই টেস্টের প্রস্তুতিটাও তো প্রপারলি যদি আমরা করতে না পারি, সেটা তো ডিফিকাল্ট হবে। এইচপি দলের সফর পড়ে গেছে চরম অনিশ্চয়তায়। জাতীয় দল ছাড় পেলেও ঠিক সময়ে এইচপি দলের লঙ্কা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আপাতত বিসিবির ভাবনায় তাই ৩ টেস্টের সিরিজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে নতুন কোনো বিজয়ীর আগমন হতে যাচ্ছে। ইউএস ওপেনে পুরুষ এককের ফাইনালে জেরেভ বা থিয়েম যেই জিতুক না কেন প্রথমবার মেজর জয়ের রেকর্ড করবেন। ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময়ে রাত ২টায়।
আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।